গত পর্বে আমরা দেখেছিলাম হাতিরাম চৌধুরী সাসপেন্ড হওয়ার পরেও কেস নিয়ে ইনভেস্টিগেশন করেই যাচ্ছিল। তার সাথে যুক্ত হয়েছিল স্টাডি লিভে থাকা আনসারি এবং সাংবাদিক সারা ম্যাথিউস। গত পর্বগুলোর লিংক ডিসক্রিপশন বক্স ও পিন কমেন্টে পেয়ে যাবেন। গুরুতর অসুস্থ থাকায় পরবর্তী এক্সপ্লেনেশন বানাতে একটু দেরি হয়ে গেল। আই এম এক্সট্রিমলি সরি। কণ্ঠ শুনে হয়তোবা বুঝতে পারবেন আমার টনসিলে সমস্যা হয়েছে। কথা বলা একদমই নিষেধ ছিল, কিন্তু আপনারা অনেকেই রাগান্বিত, হতাশ, আবার অনেকে এক্সাইটেডও ছিলেন, তাই অসুস্থতা নিয়েও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এপিসোড 7 এর শুরুতে দেখানো হয় গোয়ালা গুজ্জার এবং কিছু লোক একজন ডাক্তারকে চোখ বেঁধে জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর তারা একটি ফার্ম হাউসে পৌঁছায়। ডাক্তারটিকে একটি ঘরের সামনে নিয়ে আসতেই সে মাথা নত করে বলে ওঠে, মাস্টারজি। দৃশ্যপট পরিবর্তন হয় হাতিরামের কাছে। সে নিজের ব্যাগ প্যাক করছিল চিত্রকূট যাওয়ার জন্য। অন্যদিকে রেনু তার বড় ভাই জিতুকে বকাবকি করছিল, কারণ জিতু সবসময় তাকে ঠকায়, কিন্তু আর নয়। সে জিতুকে তার জিনিসপত্র নিয়ে যেতে বলে। হাতিরাম ব্যাগ প্যাক করার সময় ভিক তাকে কল করে, কিন্তু হাতিরাম ইচ্ছে করেই ফোন রিসিভ করে না। আমরা দেখতে পাই গত রাতে হাতিরামকে তার জন্য লড়তে দেখে সিদ্ধার্থও নিজের বাবাকে শ্রদ্ধা করতে শুরু করেছিল। রেনু গত রাতের ঘটনা নিয়ে হাতিরামের উপর এতটাই রেগেছিল যে হাতিরাম বের হওয়ার সময়ও তার সাথে কথা বলে না। হাতিরাম আনসারির বাইকে করে বাস স্ট্যান্ডে চলে আসে। তখনই ভির্ক আবারও তাকে কল দেয়। আনসারি বলে ভির্ক তাকেও কল করেছিল, বলেছে স্টাডি লিভে পড়াশোনা না করলে থানায় এসে ডিউটি করতে। হাতিরাম এবার ভির্কের কল রিসিভ করে। ভির্ক বলে, হাতিরাম সাসপেন্ড হয়েছে তো কি হয়েছে, সাসপেন্ডেড অফিসারকেও প্রতিদিন হাজিরা দিয়ে যেতে হয়। হাতিরাম মিথ্যা বলে সে গত 3 দিন থানায় হাজিরা দিতে পারেনি কারণ তার ডেঙ্গু হয়েছে। আনসারি তার মিথ্যা বলা দেখে বেশ মজা পাচ্ছিল। হাতিরাম ফোন রাখতেই আনসারি বলে তার উচিত ছিল হাতিরামের সাথে চিত্রকূট যাওয়া। হাতিরাম উত্তর দেয়, এখন আনসারির উচিত পড়াশোনায় ফোকাস করা, নয়তো সেও হাতিরামের মতোই থেকে যাবে। হাতিরাম যাওয়ার আগে আনসারি তাকে নিজের সার্ভিস গানটি দিয়ে বলে, চিত্রকূট ভালো জায়গা নয়, এটা হাতিরামের কাছেই রাখতে, কারণ হাতিরাম এখন ডিউটিতে নেই। হাতিরাম নিতে যায় না কারণ এতে করে আনসারির চাকরিও চলে যেতে পারে, কিন্তু আনসারি তার কোনো কথাই শোনে না। হাতিরাম বিদায় নিয়ে যাওয়ার সময় বারবার আনসারিকে ভালোভাবে পড়াশোনা করতে বলে যায়। দৃশ্যপট পরিবর্তন হয় জেলে। সবাই বাইরে একসাথে গোসল করছিল। চিনি যেহেতু মেয়েদের মতো বেড়ে উঠেছিল, তাই সে ওড়না জড়িয়ে গোসলে আসে। তার পাশে থাকা আসামিটি চিনির দিকে কেমন যেন লালসার দৃষ্টিতে তাকিয়েছিল। তোপ সিং এর সেসব খবর নেই। সে তো তার হাতে থাকা ট্যাটু দেখতে দেখতে চান্দার কথাই ভাবছিল, আর ত্যাগী নিজের মতো কাপড় কাচ্ছিল। হঠাৎ একটি কুকুর জেলে ঢুকে খেলতে শুরু করলে ত্যাগী আনন্দে হেসে ওঠে। এই প্রথম আমরা ত্যাগীকে হাসতে দেখি, কিন্তু একটি লোক কুকুরটিকে লাথি মারতেই ত্যাগী রেগে গিয়ে তাকে জঘন্যভাবে মারতে শুরু করে। অবশেষে জেলের গার্ড এসে ত্যাগীকে সরিয়ে নেয়। সিন শিফট হয়। সঞ্জীব নিজের A ক্লাস সিকিউরিটি সহ সিং এর পার্টিতে পৌঁছে যায়। বিক্রম ফাইনালি সিং এর কাছ থেকে নিউজ চ্যানেলটি কিনে নিয়েছিল। আমরা লক্ষ্য করি সঞ্জীব আগের থেকেও অনেক বেশি অহংকারী হয়ে উঠেছিল, যেন সে সর্বে সর্বা। পরের দিন হাতিরাম চিত্রকূট পৌঁছে যায়। একজন অটো চালক বলে হাতিরাম মনে হয় রিপোর্টার এবং র্যালি ক্যাপচার করতে এসেছে। হাতিরাম তাকে আর সত্যিটা জানায় না। সে অটোতে উঠে সরাসরি ত্যাগীর স্কুলে চলে আসে রাজবীর গুজ্জারের সাথে দেখা করতে। হাতিরাম সরাসরি রাজবীরকে জিজ্ঞেস করে সে কেন জানায়নি সেই ত্যাগীর মাস্টারজি এবং স্কুলে চাকরির নামে বাজপাই ও গোয়ালার জন্য সেনাবাহিনী তৈরি করে। সিন শিফট হয় অনেক বছর আগে, যখন রাজবীর গুজ্জার পুলিশে চাকরি করত। তার ডিউটি ছিল বাজপাইয়ের বাড়িতে। একদিন রাতে দোনালিয়া গুজ্জার বাজপাইয়ের সাথে দেখা করতে এলে রাজবীর লুকিয়ে দোনালিয়াকে দেখার সময় দোনালিয়ার গার্ড কানা কমান্ডোর কাছে ধরা পড়ে যায়। রাজবীর তাকে বলে সে দোনালিয়ার হয়ে চাকরি করতে চায়। এই পুলিশের চাকরি তার পছন্দ নয়। কানা কমান্ডো প্রথমে রাজি না হলেও পরে রাজবীরকে নিয়ে দোনালিয়ার কাছে আসে। সবাই ভেবেছিল দোনালিয়া মনে হয় বাজপাইয়ের ঘরে, কিন্তু সে আসলে গাড়িতেই ছিল। দোনালিয়া রাজবীরকে তার দলে নিতে রাজি হয় না। রাজবীর বলে সেও গুজ্জার জাতের, তাকে দোনালিয়ার দলে নিতে। তার এই পুলিশের চাকরি ভালো লাগে না। সে খেলাধুলায় ভালো ছিল বলে পুলিশের চাকরি হয়ে যায়, কিন্তু সে চাকরিটা আর করতে চাইছে না। দোনালিয়া তাকে দলে নিতে রাজি হয়ে যায়। কিছুদিন পর তাকে চাকরি থেকে বের করে স্কুলের চাকরিতে ঢোকায়। রাজবীরের কাজ হলো বাইরে থেকে দলের স্বার্থে কাজ করা। চিত্রকূটে বদলা নেওয়াকে ধর্ম মনে করা হয়। ত্যাগী নিজের বোনদের বদলা নিয়েছিল, আর তার চাচা নিজের ছেলেদের বদলা নিতে চাইছিল। পুরো গ্রামে ত্যাগীর পালানোর মতো কোনো জায়গায় ছিল না, তাই রাজবীর তাকে গোয়ালার কাছে
নিয়ে আসে। গোয়ালা অন্য জাতের ঝগড়ায় নাক গলাতে রাজি ছিল না, আর না ত্যাগীকে নিজেদের দলে নিতে রাজি ছিল। রাজবীর যখন বলে ত্যাগী তিনজনকে শুধু হাতুড়ি দিয়েই খুন করে ফেলেছে, তখন গোয়ালা একটু ইন্টারেস্ট দেখায়, বলে কিন্তু দলে নেওয়া না নেওয়ার সিদ্ধান্ত শুধু মাস্টারজি অর্থাৎ দোনালিয়াই নিতে পারবে। রাজবীর ত্যাগীকে নিয়ে জঙ্গলে মাস্টারজির ফার্ম হাউসে চলে আসে। ত্যাগী সেখানে নিজের মতো থাকতে শুরু করে। অনেকদিন চলে গেলেও মাস্টারজি অর্থাৎ দোনালিয়ার কোনো দেখা পায় না। ততদিনে ত্যাগী তার অন্ধভক্ত হয়ে গিয়েছিল। সেখানে কিছু কুকুর ছিল যারা ত্যাগীর বন্ধু হয়ে যায়। ত্যাগী কুকুরগুলোকে অনেক অনেক ভালোবাসতো। একদিন রাতে দোনালিয়া ত্যাগীর কাছে আসে। এই পুরোটা সময়ের মধ্যে একবারের জন্যও দোনালিয়ার মুখ দেখা যায় না। দোনালিয়া বলে ত্যাগী তার প্রথম পরীক্ষায় পাশ করেছে। তার অর্থাৎ মাস্টারজির মতে যারা কুকুর ভালোবাসে অথবা কুকুর যাদের ভালোবাসে তারা কখনো খারাপ মানুষ হয় না। এবার ত্যাগীর দ্বিতীয় পরীক্ষা নেওয়ার পালা। তাকে নিজের ভক্তির প্রমাণ দিতে হবে। আমরা দেখতে পাই ত্যাগী আবেগে কেঁদে দিয়েছিল। মাস্টারজি জানায় ত্যাগীকে হাতুড়ি দিয়ে নিজের আঙ্গুল ভেঙে ফেলতে হবে। ত্যাগী সত্যি সত্যি নিজের আঙ্গুলে হাতুড়ি দিয়ে বাড়ি দেয়। এই জন্যই প্রথম পর্বে তার মাত্র 9টি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছিল। এরপর থেকে ত্যাগী দোনালিয়ার দলে যুক্ত হয়ে গিয়েছিল। কিছুদিনের মধ্যেই সে নিজের প্রথম শিকারের ছবি পেয়ে যায়। ত্যাগীর সঙ্গী বলেছিল আজকে অবজার্ভ করে কালকে খুন করবে, কিন্তু ত্যাগী লোকটির সাথে বডিগার্ড থাকার পরেও সেই দিনই তাকে হাতুড়ি দিয়ে খুন করেছিল। এভাবেই একের পর এক কাজ করতে করতে ত্যাগী দোনালিয়ার প্রিয় এবং বিশ্বস্ত অস্ত্র বনে যায়। রাজবীর বলে এতটুকু ছাড়া তার আর কিছুই জানা নেই। ত্যাগী কেন সঞ্জীবকে মারতে চাইছিল, দোনালিয়াই এই কাজ করতে বলেছে কিনা, এই সব কিছুই তার জানা নেই। হাতিরাম জিজ্ঞেস করে গোয়ালাকে কোথায় পাওয়া যাবে। সেদিন ছিল বৃহস্পতিবার। সেদিন গোয়ালা নিজের বাড়িতে দরবার বসিয়ে মানুষকে ন্যায় সার্ভ করত। হাতিরাম সেখানে উপস্থিত হয়। সে বুঝতে পারে মানুষ দোনালিয়া অর্থাৎ মাস্টারজিকে অনেক বেশি ভালোবাসে। গোয়ালা এসে জানায় এই বৃহস্পতিবার দরবার বসবে না। গোয়ালার বডিগার্ডের একজন এত ভিড়ের মধ্যেও হাতিরামকে ঠিকই খেয়াল করে। অন্যদিকে সঞ্জীব সারাকে কল করে না পেয়ে তার ক্যাবিনে চলে আসে। সারাকে তার সাথে তার ক্যাবিনে যেতে বললে সারা রোহানকেও সঞ্জীবের ক্যাবিনে যেতে বলে। আসলে সারা সঞ্জীবের আনএথিক্যাল জার্নালিজমের কারণে রেগেছিল। সঞ্জীব বুঝতে পারে সারা তার সাথে কথা বলতে ইচ্ছুক নয়, তাই সেখান থেকে চলে যায়। সঞ্জীব যেতেই হাতিরাম সারাকে কল করে সাংবাদিক অমিতোষের ঠিকানা চায়। হাতিরাম সারার থেকে ঠিকানা নিয়ে যাওয়ার পথে দেখতে পায় একদল দলিত দেশীয় অস্ত্র হাতে বাজপাই ও কল্যাণীর জয়ধ্বনি করতে করতে এগিয়ে যাচ্ছে। হাতিরাম অমিতোষের অফিসে এসে দেখতে পায় প্রেসে ভাঙচুর করা হয়েছে। হাতিরাম ফিরে আসার সময় SHO রাম অবতারের মুখোমুখি পড়ে যায়। সে রাম অবতারের কাছ থেকে জানতে পারে এই প্রেস বাজপাইয়ের বিপক্ষে নিউজ করেছিল, তাই বাজপাই সমর্থক দলিতরা প্রেস ভাঙচুর করেছে। আমরা রাম অবতারের কথা শুনে বুঝতে পারি সে জানে হাতিরাম সাসপেন্ডেড এবং কেস CBI হ্যান্ডেল করছে। সে ঠান্ডা মাথায় হাতিরামকে হুমকি দেয় কেস নিয়ে মাথা না ঘামানোর জন্য, নয়তো কিছু একটা হয়ে যেতে পারে। সিন শিফট হয় সঞ্জীবের বাড়িতে। ডলি ফাইনালি সঞ্জীবের কথা চিন্তা না করে সাবিত্রীকে অ্যাডপ্ট করে নিয়েছে। সঞ্জীব এটা নিয়ে ডলিকে কিছু জিজ্ঞেস করতে গেলে ডলি পরিষ্কারভাবে জানিয়ে দেয় সাবিত্রী বাড়িতেই থাকবে, কারণ সাবিত্রীর ডলিকে প্রয়োজন না হলেও ডলির সাবিত্রীকে অনেক বেশি প্রয়োজন। অর্থাৎ বাড়িতে ডলির কাছে সঞ্জীবের গুরুত্ব কমতে শুরু করেছিল আর অফিসে সারার কাছে। অন্যদিকে রেনু হাতিরামের উপর বেশিক্ষণ রেগে থাকতে না পেরে তাকে কল দিয়ে জিজ্ঞেস করে হাতিরাম ঠিকঠাক পৌঁছেছে কিনা। হাতিরাম রেনুর সাথে কথা শেষ করে একটি অটোতে করে গোয়ালার গাড়ির পিছু করতে শুরু করে। দেখা যায় গোয়ালা গঙ্গার ঘাটে এসেছে। হাতিরামও তার পিছু পিছু ঘাটে আসলে গোয়ালার সেই বডিগার্ড হাতিরামকে দেখে ফেলে। হাতিরাম গার্ড থেকে উঠতেই লোকটি পিস্তল হাতে তার পিছু নেয়। হাতিরাম নিজেকে বাঁচাতে কোনো মতে লুকিয়ে পড়েছিল। লোকটি যেতেই ডিসিপি ভগৎ হাতিরামকে কল করে জিজ্ঞেস করে হাতিরাম কোথায়। চিত্রকূট থেকে রাম অবতার কল করেছিল তাকে। এছাড়া ভির্ক 4 দিন থানায় হাজিরা না দেওয়াতে তার উপর চার্জেস লাগাতে চাইছে। এরকম হলে শুধু সাসপেন্ড নয় বরং চাকরি চলে যাবে। হাতিরাম উত্তর দেয় অর্ধেক জীবন বাবার চোখে দেখেছে তার ছেলে কিছু পারে না, বাকি জীবনটা একই জিনিস নিজের ছেলের চোখে দেখতে পারবে না। অর্থাৎ সোজা কথায় চাকরি গেলে যাবে, কিন্তু হাতিরাম নিজের ইনভেস্টিগেশন কোনোভাবেই বন্ধ করবে না। এখানেই এপিসোড 7 সমাপ্ত হয়।
এপিসোড 8 এর শুরু হয় কলকাতার একটি রেস্টুরেন্টে, যেখানে শুক্লাজি নামক এক ব্যক্তি তার স্ত্রীর সাথে এসেছিল। শুক্লা সিগারেট খেতে স্মোকিং জোনে গেলে সেখানে একটি মেয়েকে বসে থাকতে দেখে, যেটা আর কেউ নয়, তোপ সিং এর গার্লফ্রেন্ড চান্দা মুখার্জি। চান্দা একটি কবিতা লিখতে লিখতে কাঁদছিল। শুক্লা আগ বাড়িয়ে তার সাথে কথা বলে। সাহিত্য তাদের দুইজনেরই কমন ইন্টারেস্ট ছিল। সে চান্দাকে একটি গান গেয়েও শুনিয়েছিল। কাহিনী বর্তমানে ফিরে আসে। চিত্রকূটে বাজপাইয়ের বিরাট বড় এক র্যালির আয়োজন করা হয়েছে। বাজপাই ব্রাহ্মণ হলেও দলিত এবং মুসলিম সমাজ তাকে বেশ পছন্দ করত, কারণ সে তাদের হয়ে কাজ করত। হাতিরাম র্যালিতে যেতে যেতে শুনতে পায় দুইজন সাংবাদিক বলছে, বাজপাইয়ের এত বড় র্যালি বের হলো, কিন্তু প্রতিবারের মতো গোয়ালা এবার তার সাথে নেই। কিছুক্ষণের মধ্যেই বাজপাই স্টেজে ভাষণ দিতে ওঠে। হাতিরাম সেখানে ঢুকতে গেলে সেখানে থাকা একটি লোক বলে, ভেতরে শুধু প্রেস যেতে পারবে। হাতিরাম ফিরে আসার সময় সাংবাদিক অমিতোষকে দেখতে পেয়ে ডাক দেয়। অমিতোষ হাতিরামকে দেখে তার কাছে না এসে বরং উল্টো পালাতে শুরু করে, কিন্তু হাতিরামের কাছে ঠিকই ধরা পড়ে যায়। হাতিরাম জিজ্ঞেস করে সে পালাচ্ছে কেন, কিন্তু অমিতোষ কোনো কথা না বলেই নিজের জিনিসপত্র নিয়ে চলে যায়। সে যেতেই হাতিরাম সেখানে অমিতোষের প্রেস কার্ডটি খুঁজে পেয়েছিল। অন্যদিকে সঞ্জীব ইউপির আপকামিং ইলেকশন বিষয়ে মিটিং ডেকেছে। এই কয়দিন তারা কি কি করবে সেটা সম্পর্কে আইডিয়া নিতে। রোহানকে সারার সাথে হাসাহাসি করতে দেখে সঞ্জীব রোহানকে বলে শেষ আইডিয়াটা রোহান দেবে। রোহান যেহেতু নতুন, সে কিছুই বলতে পারে না। সঞ্জীব রোহানকে মিষ্টি কথায় ইনসাল্ট করতে গেলে সারা বলে তাদের উচিত ফেক নিউজ নিয়ে কথা বলা। আসলে সে কথাটা সঞ্জীবকে খোঁচা দিয়েই বলেছিল, কারণ সঞ্জীব নিজের রেপুটেশন বজায় রাখতে আইএসআই সম্পর্কিত সেই ফেক নিউজটি রিপ্রেজেন্ট করেছিল। অন্যদিকে আনসারি তার ইন্টারভিউ এর মক টেস্ট দিতে এসেছিল। তার মক টেস্ট দেখার পর কোচিং এর স্যার বলে সংখ্যালঘু সম্পর্কে আরেকটু প্রোগ্রেসিভ উত্তর দিতে হবে, বিশেষ করে তাকে। আনসারি মন খারাপ করে নিচে নামার সময় একজন বলে, এত টেনশন করিস না, তোরটা হয়ে যাবে, কারণ সরকারকে প্রোগ্রেসও তো দেখাতে হবে। আনসারি তার যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সিন শিফট হয় চিত্রকূটে। বাজপাই প্রেস কনফারেন্স ডেকেছে। হাতিরাম অমিতোষের আইডি কার্ড ব্যবহার করে সেখানে ঢুকে পড়েছিল। আমরা জানতে পারি বিগত বছরগুলোতে বাজপাইদের দলের ভোট ক্রমাগত কমেই যাচ্ছে। এছাড়া এই বছর চিত্রকূটের টিকিট কে পাবে সেটাও ক্লিয়ারলি জানা যায়নি। আমরা বাজপাইয়ের পেছনে শুক্লাজি এবং তোপ সিং এর গার্লফ্রেন্ড চান্দাকে দেখতে পাই। হাতিরাম যদিও চান্দাকে চেনে না, তারপরও শুক্লা এবং চান্দার ঘনিষ্ঠতা তার চোখে পড়ে যায়। সে সেখান থেকে একটি গার্ডের কাছে এসে জানতে পারে শুক্লা বাজপাইয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। প্রেস কনফারেন্স শেষে হাতিরাম চান্দার পিছু করতে শুরু করে। চান্দা একটি হোটেলে চলে আসে। লিফটে জায়গা না হওয়ায় হাতিরাম সিঁড়ি বেয়ে চান্দার পিছু করছিল, কিন্তু আনফরচুনেটলি সে আর চান্দাকে খুঁজে পায় না। হাতিরাম হতাশ হয়ে লিফটের বাটন চেপে সিঁড়িতে এসে বসতেই লিফট থেকে শুক্লা বের হয়। দেখা যায় শুক্লা একটি রুমের সামনে এসে নক করতেই কেউ তাকে ভেতরে টেনে নেয়। রুমটির নম্বর ছিল 317। হাতিরাম রিসেপশনে গিয়ে রুম ভাড়া নেওয়ার নাম করে এন্ট্রি খাতায় চেক করে দেখে 317 নাম্বার রুমটি চান্দা মুখার্জির। হাতিরামের মনে পড়ে যায় আনসারি বলেছিল তোপ সিং এর গার্লফ্রেন্ড এবং তার মামা শৌকির রক্ষিতার নামও ছিল চান্দা। সিন শিফট হয় তোপ সিং এর পাস্টে। চান্দা তোপ সিং এর হাতে সি ট্যাটু দেখে জিজ্ঞেস করে তোপ সিং তার জন্য আর কি করতে পারবে। তোপ সিং উত্তর দেয় যা যা চান্দা বলবে সব। কাহিনী বর্তমানে ফিরে আসে। দেখা যায় চান্দা শুক্লার সাথে রুম নাম্বার 17তে ইন্টিমেট হচ্ছে। কাজ শেষে শুক্লা চলে যায়। চান্দা খেয়াল করে শুক্লা নিজের ঘড়ি ফেলে গিয়েছিল, তাই কলিং বেল বাজলে সে ভাবে হয়তো শুক্লা ঘড়ি নিতে ফিরে এসেছে, কিন্তু দরজার বাইরে হাতিরাম ছিল। সে নিজের পরিচয় দিয়ে এক প্রকার জোর করে রুমের ভেতরে চলে আসে। চান্দাকে তোপ সিং এর কথা জিজ্ঞেস করলে চান্দা বলে সে কোনো তোপ সিং কে চেনে না। হাতিরাম হেসে ফেলে, বলে ওইখানে তোপ সিং সি ফর চাকু সি ফর চান্দা লিখে ঘুরে বেড়াচ্ছে, আর চান্দা তাকে চেনেও না। চান্দা বলে সে বুঝতে পারছে না হাতিরাম কিসের কথা বলছে। তাছাড়া হাতিরাম লেডি কনস্টেবল ছাড়া তার রুমে ঢোকার সাহস করলো কিভাবে। সে বাজপাইয়ের হয়ে কাজ করে। একটা ফোন কলে হাতিরামের চাকরি চলে যেতে পারে। হাতিরাম উত্তর দেয় চান্দা চাইলে ফোন করতেই পারে, এমনিতেও শুক্লা বেশি দূর যায়নি। হাতিরামও তাকে জানাতে চাই চান্দা কিভাবে পুরুষদের নিজের প্রেমের জালে ফাঁসিয়ে কার্যসিদ্ধি করে। চান্দা বলে শুক্লাজি তোপ সিং সম্পর্কে সব জানে। তখন হাতিরাম জিজ্ঞেস করে আর তোপ সিং এর মামা শৌকি সম্পর্কে। শুক্লা কি জানে সে চান্দার প্রথম সুগার ড্যাডি নয়। চান্দা ভয় পেয়ে যায়। সে বলতে শুরু করে সে শৌকির অ্যাকাউন্টেন্ট ছিল। শৌকি জানতো এই চাকরিটা তার অনেক দরকার, তাই সে চান্দাকে বাধ্য করে তার সাথে ফিজিক্যাল হতে। হাতিরাম জিজ্ঞেস করে তোপ সিংও কি বাধ্য
করেছিল? চান্দা বলে তপসিং পাগল ছিল। দেখা যায় চান্দা যেদিন রেস্টুরেন্টে তার বাবা মায়ের সাথে খেতে এসেছিল সেদিন তপসিং তাকে একের পর এক কল করেই যাচ্ছিল। চান্দা ফোন রিসিভ করে মিথ্যা বলে সে বাড়িতে ব্যস্ত আছে, কিন্তু দেখা যায় তপসিং চান্দার বাড়ির সামনে বসেই ফোন করেছিল। তপসিং বলে সে চান্দার বাবার সাথে দেখা করতে চায়, জানতে চায় শুধু যাতে মানজার হওয়ার জন্যই কি সে চান্দাকে বিয়ে করতে পারবে না। সে কি জানে তার ব্রাহ্মণ মেয়ের এই মানজার ছেলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চান্দা ফোন কেটে দেয়, তারপর স্মোকিং জোনে গিয়ে বসেছিল। সেই দিনই প্রথম শুক্লার সাথে তার পরিচয় হয়। প্রথমে সে শুক্লাকে কবি হিসেবে জানতো, পরে জানতে পেরেছে শুক্লা এত বড় মাপের মানুষের হয়ে কাজ করে। সে শুক্লাকে সত্যিই ভালোবাসে। হাতিরাম তাকে জিজ্ঞেস করে তপসিংকে কিভাবে সরালো। চান্দা জানায় সে শুধু শুক্লাকে নিজের সমস্যার কথা বলেছিল। একদিন শুক্লা এসে বলল চাকুকে দিল্লিতে একটি হোটেলে ত্যাগী নামের একজনের সাথে দেখা করতে হবে। কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত তপসিংকে তার সাথেই থাকতে হবে। শুক্লা বলেছিল এরপর তপসিং আর কখনোই তাকে বিরক্ত করবে না। তারপর সে সরাসরি নিউজে তপসিংকে দেখেছে। চান্দা কাঁদতে কাঁদতে বলে সে জানে না সে কোন গেমে ফেসে গিয়েছে। সে শুধু নিজের বাবা মায়ের সাথে একটু শান্তিতে বাঁচতে চায়। চান্দা হাতিরামকে সিডিউস করার চেষ্টা করছিল। হাতিরাম আস্তে করে উঠে চান্দার কাছে এসে বলে এক মুহূর্তের জন্য হলেও সে চান্দার কথাই বিশ্বাস করেছিল, কিন্তু এখন আর না। হাতিরাম সেখান থেকে চলে যায়। সে আনসারিকে ফোন করে বলে তার বন্ধু দীপক যে সিম কোম্পানিতে চাকরি করে তাকে দিয়ে ডিসিপি ভগতের ফোন রেকর্ড বের করা দে। সে জানতে চায় 4 জনকে গ্রেফতার করার 3-4 দিন আগে ভগত কার কার সাথে কথা বলেছিল। একটা থিওরি মাথায় এসেছে, কিন্তু সেটা আনসারিকে এখনই বলতে পারবে না। আনসারি হাতিরামের কথা শুনে মক টেস্টে নিজের মুসলিম পরিচয় নিয়ে এক্সট্রা সতর্ক বার্তা বের হয়ে একই বিষয়ে বন্ধুর খোঁচা, এই সব কিছুর রাগ হাতিরামের উপরেই ঢেলে দেয়। হাতিরাম বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। সে বলে আনসারের কথাটাও তার বোঝা উচিত ছিল। এত বড় অফিসারের ফোন রেকর্ড বের করতে গিয়ে তার চাকরিও চলে যেতে পারে। অন্যদিকে ডলি আর সঞ্জীবের সম্পর্ক দিন দিন খারাপ হয়েই যাচ্ছিল। ডলি ঝগড়া করতো না, তবে সঞ্জীবের থেকেও বেশি সাবিত্রী এবং তার সদ্য জন্ম নেওয়া বাচ্চারা ডলির কাছে গুরুত্বপূর্ণ ছিল। অন্যদিকে রেনু হাতিরামকে কল করেছিল কারণ রেনুর কেমন যেন মনে হচ্ছিল খারাপ কিছু একটা হতে চলেছে। তার সাথে কথা বলতে বলতে হাতিরাম খেয়াল করে কেউ দরজার নিচে দিয়ে একটা কাগজ ঢুকিয়ে দিয়েছে। হাতিরাম লোকটির পিছু করলে দেখা যায় সেটি আর কেউ নয় বরং সাংবাদিক অমিতোষ। অমিতোষ সরাসরি হাতিরামের সাথে কথা বলতে না চাইলেও তাকে সাহায্য করতে চাইছিল। আমরা জানতে পারি অমিতোষ হাতিরামকে চিত্রকূটের ইলেকশন ক্যান্ডিডেটদের লিস্ট দিয়েছে, যেটা পরের সপ্তাহে রিলিজ হবে। দেখা যায় গোয়ালা গুজ্জার বাজপেয়ীর বিরোধী দলের নমিনেশন পেয়েছে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? কারণ গোয়ালা গুজ্জার তো বাজপেয়ীর লোক। উপরন্তু দোনালিয়া রাজনীতিতে যোগদানের একদম বিপক্ষে। তার ইশারায় চিত্রকূটের ভোট ব্যাংক এই দিক থেকে ওই দিক হতে বেশি সময় লাগবে না। দোনালিয়া বাজপেয়ীকে সাপোর্ট করে, তার বদলে বাজপেয়ী দোনালিয়াকে রোড কন্ট্রাক্ট দেয়। সেই টাকা দোনালিয়ার ভাই গোয়ালা হুন্ডির মাধ্যমে তার কাছে পৌঁছায়। একদম পারফেক্ট প্ল্যান ছিল। তাহলে গোয়ালা বিরোধী দলে যুক্ত হলো কিভাবে? হাতিরাম জিজ্ঞেস করে দলিতরা তার প্রেস ভাঙচুর করেছে কেন। অমিতোষ বলে দলিতদের প্রিয় বাজপেয়ী যখনই র্যালিতে বের হয় তখনই গঙ্গা জলে ভর্তি একটি জিপ তার সাথে সাথে চলে। বাজপেয়ী কোনো দলিতের বাড়িতে খাবার গ্রহণ করলে গেস্ট হাউসে ফিরে সবার আগে গঙ্গা জলে স্নান করে পবিত্র হয়ে নেয়। অমিতোষ সেই জিপের ছবি সহ নিউজ করেছিল, তাই বাজপেয়ীর লোকেরা তাকে হুমকি দিয়ে গিয়েছে র্যালি ভালোভাবে ক্যাপচার না করলে তার পাও ভেঙে দেবে। অমিতোষ সেখান থেকে চলে যায়। হাতিরাম রুমে এসেই সকল ধাঁধা মেলানোর চেষ্টায় লেগে পড়ে। ত্যাগী থেকে মাস্টারজি অর্থাৎ দোনালিয়া গুজ্জার, গোয়ালা গুজ্জার বাজপেয়ী। অন্যদিকে তপসিং চান্দা, চান্দা থেকে শুক্লা, শুক্লা থেকে বাজপেয়ী। এলোমেলো সব তথ্যগুলো কিছু একটা নির্দেশ করছিল। হাতিরাম রেডি হতে হতে তার ঠিক করা সেই অটো চালককে কল করে আসতে বলে। অটো চালক এত রাতে কাজে বের হতে রাজি ছিল না, কিন্তু হাতিরামের জন্য রাজি হয়ে যায়। মদের আড্ডা থেকে ওঠার আগে তার সঙ্গীদের বলে ফেলে একটা রিপোর্টার তাকে সকাল ধরে গোয়ালার পিছু পিছু ঘোরাচ্ছে, না জানে কোন সমস্যায় পড়তে হয়। অন্যদিকে আনসারি ঠিকই তার বন্ধুকে বলে ডিসিপি ভগতের সকল ডিটেলস বের করে নিয়েছিল। সে কল ডিটেলস দেখে সোজা ঘর থেকে বেরিয়ে থানায় চলে আসে। সবার অগোচরে এভিডেন্স রুমের চাবি চুরি করে সেখানে থাকা তপসিং এর ফোনের ডিটেলস চেক করতে শুরু করে। অন্যদিকে হাতিরাম রামঘাটের সৎকার তথ্য সংগ্রহশালায় চলে এসেছিল। দরজা ভেঙে ভেতরে ঢুকে কিছু একটা চেক করছিল। তখনই একটি লোক শব্দ পেয়ে ভেতরে চলে আসে, কিন্তু হাতিরাম বুদ্ধি খাটিয়ে সেখান থেকে বাইরে পালিয়ে যায়। তখনই আনসারি তাকে কল করে বলে সে ভগতের কল ডিটেলস বের করে চেক করার সময়
সময় কিছু নাম্বার দেখতে পেয়ে সন্দেহের বশে থানায় গিয়ে তোপ সিং এর হলুদ ফোনের কল ডিটেলস চেক করেছিল, দুটোই ম্যাচ হয়েছে। হাতিরাম বলে তার মানে ডিসিপি ভগৎ আগে থেকেই ওই 4 জনের উপর নজর রাখছিল। আনসারি জিজ্ঞেস করে ইন্টেলিজেন্সের কাছে আগে থেকেই খবর থাকলে তারা ওদের আগেই অ্যারেস্ট করেনি কেন? হাতিরাম বলে কারণ সঞ্জীব মেহরা কনস্পিরেসি অফ মার্ডার কেসে মেইন টার্গেট সঞ্জীব মেহরা নয় বরং ওই 4 জন ছিল। সেও কিছু ইনফরমেশন পেয়েছে, কিন্তু সেই ইনফরমেশন কি সেটা বলার আগেই গোয়ালার লোকেরা তার অটো ঘিরে ধরে আর অটো চালককে গুলি করে মেরে ফেলে। ওইদিকে আনসারি ফোনের অপর পাশ থেকে তাকে ডেকেই যাচ্ছিল। এমনই টানটান উত্তেজনা নিয়ে এপিসোড 8 এখানেই শেষ হয়। এপিসোড 9 অর্থাৎ শেষ এপিসোডের শুরুতে দেখানো হয় ত্যাগীর জন্মপত্রী দেখে জ্যোতিষী তার বাবাকে বলেছিল ত্যাগী অসুর হিরণ্যকশিপুর ভাগ্য নিয়ে জন্মেছে। সেও হিরণ্যকশিপুর মতো ব্রহ্মার বরদান প্রাপ্ত। সে না দিনে মরবে না রাতে, না বন্ধুর হাতে না শত্রুর হাতে, কিন্তু একজন আছে যার হাতে তার মৃত্যু হবে। কাহিনী বর্তমানে ফিরে আসে। গোয়ালার লোকেরা হাতিরামকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। আনসারি তখনও হাতিরামকে কল দিয়েই যাচ্ছে। হাতিরাম ওই দুজনকে বলে তাকে ছেড়ে দিতে, কারণ সে একজন পুলিশ অফিসার। তাছাড়া আনসারি জানে সে কোথায় আছে, তাই তার কিছু হলে ওদের সমস্যা হতে পারে। কিন্তু লোকগুলো হাতিরামের কথা কানেই তোলে না। হাতিরাম উপায় না পেয়ে সামনে থাকা একটি ট্রাকের সাথে গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। লোক দুটোর আহত হওয়ার সুযোগ নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। এদিকে দুইজনের মধ্যে থাকা একজন ফোন করে জানিয়ে দেয় হাতিরাম গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে পালিয়েছে। হাতিরাম হাঁটতে হাঁটতে একটি মেলায় ঢুকে পড়ে। গোয়ালার সেই দুইজন লোকও সেখানে পৌঁছে গিয়েছিল। শুধু তাই নয়, কিছুক্ষণের মধ্যেই তাদের কল পেয়ে আরো এক গাড়ি লোক সেখানে উপস্থিত হয়। হাতিরাম নিজের বুদ্ধি খাটিয়ে অনেক চেষ্টা করে তাদের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু ভাগ্য সহায় না থাকায় সে ধরা পড়ে যায়। হাতিরামের জ্ঞান ফিরতে ফিরতে সেই দুইজন লোক একটি কবর খুঁড়ে ফেলেছিল। আমরা জানতে পারি তারা দুইজন আপন ভাই। হাতিরামের জ্ঞান ফিরতে দেখে গোয়ালা তাকে পানি দেয়। গোয়ালা হাতিরাম সম্পর্কে A to Z সব তথ্য বের করে ফেলেছিল। সে হাতিরামকে জিজ্ঞেস করে এত কষ্ট করে হাতিরাম কি তথ্য জোগাড় করতে পেরেছে। হাতিরাম বলে সে জানতে পেরেছে দোনালিয়া গুজ্জার মারা গিয়েছে। রামঘাটের সৎকারের তথ্য সংগ্রহশালায় হাতিরাম এই তথ্যই পেয়েছিল। সে আরো বলে এই তথ্য সে একা নয়, আরো কেউ জানে, যে ত্যাগীকে ফাঁসিয়েছে, যে গোয়ালাকে বলেছিল ত্যাগীকে দিল্লি পাঠাতে। গোয়ালা জানায় বাজপাই ত্যাগীকে দিল্লি পাঠাতে বলেছিল। হাতিরাম জিজ্ঞেস করে দোনালিয়া অসুস্থ ছিল কিনা। হয়তো বাজপাই কোনোভাবে সেটা জেনে গিয়েছিল। দেখা যায় সেদিন ডাক্তার তাদের জানিয়েছিল দোনালিয়া অর্থাৎ মাস্টারজি আর বেঁচে নেই। কানা কমান্ডো সাথে সাথেই ডাক্তারকে গুলি করে মেরে ফেলে যাতে খবরটি অন্য কেউ না জানতে পারে। হাতিরাম বলে দোনালিয়ার মৃত্যুর খবর বাইরে আসার আগেই গোয়ালা রাজনীতিতে আসতে চাইছিল, যেটা বাজপাইয়ের পছন্দ হয়নি। গোয়ালা নাখোশ হবে ভেবে সে সরাসরি কিছু বলতেও পারছিল না, কিন্তু দোনালিয়ার মৃত্যুর পর বাজপাই সেই রিস্ক নিতে রাজি হয়ে যায়। ত্যাগী ছিল বাজপাইয়ের পথের সব থেকে বড় কাটা, তাই বাজপাই গোয়ালাকে দিয়ে ত্যাগীকে দিল্লি পাঠিয়েছিল। কাজটা যাতে আসল মনে হয় তাই 4 জনের একটি টিমও বানায়। ওইদিকে দিল্লিতে বাজপাইয়ের হয়ে কাজ করা দিল্লি পুলিশের একটি টিম 3 দিন ধরে তাদের পিছু করছিল। প্ল্যান ছিল যখনই ত্যাগী সঞ্জীব মেহরাকে শুট করবে তখনই ওদের 4 জনকে এনকাউন্টার করা হবে। এতে করে অফিসাররা মেডেল পাবে আর বাজপাইয়ের কাজও হয়ে যাবে। তাছাড়া সাংবাদিকের মৃত্যুতে দিল্লিতে যে হাঙ্গামা হবে সেটা বোনাস। কিন্তু ত্যাগী গুলি করেনি, ও মাস্টারজির সাথে কথা বলতে চাইছিল। কথা বলতে না পেরে ত্যাগী কাজ ক্যান্সেল করে ফিরে আসার সময় দিল্লি পুলিশের সেই টিম তাদের যমুনা ব্রিজের উপর দাঁড় করিয়ে এনকাউন্টার করতে চায়, কিন্তু ভাগ্যক্রমে সেখানে মিডিয়ার একটি গাড়ি থাকায় ডিসিপি ভগৎকে বাধ্য হয়ে ত্যাগীদের অ্যারেস্ট করতে হয়েছিল। তখন থেকে সত্যিটা জানার জন্য হাতিরাম এত কষ্ট করছে। গোয়ালা হাতিরামের দিকে পিস্তল তাক করে জিজ্ঞেস করে সত্যিটা তো জেনে গিয়েছে, কিন্তু সেটা দিয়ে করবেটা কি? হাতিরাম উত্তর দেয় গোয়ালা তার থেকে বেশি দুনিয়া দেখেছে। হাতিরাম যদি সত্যিটা বলেও তবুও কেউ তাকে বিশ্বাস করবে না। গোয়ালা ওই 2 ভাইয়ের মধ্যে একজনকে গুলি করে মেরে ফেলে, কারণ দোনালিয়ার মৃত্যুর খবর শুধুমাত্র তারা 3 জন জানতো। গোয়ালা জানে বড় ভাই কখনোই তাকে ধোকা দেবে না, অর্থাৎ তার
তার ছোট ভাই বাজপাইকে দোনালিয়ার মৃত্যুর খবর দিয়েছিল। গোয়ালা একটি কুকুরকে আদর করতে করতে বলে হাতিরামের ফোন এবং বন্দুক তাকে দিয়ে দেওয়া হবে। সে হাতিরামকে মাস্টারজির রুদ্রাক্ষ দিয়ে বলে সেটা ত্যাগীকে দিলে ত্যাগী বাকিটা বুঝে যাবে। তার জানার অধিকার আছে কেন গোয়ালা মাস্টারজির সাথে তার কথা বলিয়ে দিতে পারেনি। হাতিরাম যেতে গিয়েও ফিরে আসে। গোয়ালাকে জিজ্ঞেস করে ত্যাগী সঞ্জীব মেহরাকে গুলি কেন করেনি, সে মাস্টারজির সাথে কি কথা বলতে চাইছিল। গোয়ালা উত্তর না দিয়ে কুকুরটাকে আদর করতে থাকে। দৃশ্যপট পরিবর্তন হয়। হাতিরাম আহত অবস্থাতেই বাসে উঠে পড়ে। অন্যদিকে নতুন অথরিটি চ্যানেল টেক ওভার করার আনন্দে সবাই পার্টি করতে ব্যস্ত ছিল। সঞ্জীব সবাইকে জানায় এখন থেকে তারা ফুল পাওয়ার পাবে নিউজ পাবলিশ করার জন্য। সঞ্জীবের এই ভালো মানুষের ঢং সারার আর সহ্য হচ্ছিল না। সে নিজের কেবিনে গিয়ে রিজাইন লেটার টাইপ করে সঞ্জীবের কেবিনে এসে সাবমিট করে দেয়। সঞ্জীব বলে সারার রিজাইন লেটার দিয়ে কি বোঝাতে চাইছে, তার এই কাজে কারোর কিছুই যায় আসবে না। সারা উত্তর দেয় কিন্তু তার যায় আসে। সঞ্জীব নিজের আত্ম অহংকারে অন্ধ হয়ে গিয়ে সারার রিজাইন লেটারে সাইন করে দেয়। সারা সেটা নিয়ে যাওয়ার আগেই হাতিরাম সেখানে উপস্থিত হয়। সে সঞ্জীবের সাথে কথা বলতে চাইলে সঞ্জীব কোনো কথা বলতেই চাইছিল না। তখন হাতিরাম বলে এখন কথা বললে সঞ্জীবেরই লাভ। তার কথায় কিছু একটা ছিল যার কারণে সঞ্জীব কথা বলতে রাজি হয়ে গিয়েছিল। সারা কেবিন থেকে না বেরিয়ে হাতিরামের পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে। হাতিরাম সঞ্জীবকে মহাভারতের একটি গল্প শোনায় যেখানে যুধিষ্ঠিরের সাথে স্বর্গে একটি কুকুর ঢুকেছিল। দেবরাজ ইন্দ্র যখন কুকুরটিকে স্বর্গে থাকতে বাধা দেয় তখন যুধিষ্ঠির বলে কুকুরটি না থাকলে সেও থাকবে না। তখন ইন্দ্র জানায় এটা যুধিষ্ঠিরের পরীক্ষা ছিল। কুকুরটি আর কেউ নয় বরং স্বয়ং দেবতা ধর্ম। এটা শাস্ত্রে লেখা থাকলেও হাতিরাম হোয়াটসঅ্যাপে পড়েছিল। সঞ্জীব জিজ্ঞেস করে এই গল্পের সাথে তার কি সম্পর্ক। হাতিরাম উত্তর দেয় তার গল্পেও একটি কুকুর আছে যে তাকে স্বর্গে যেতে না বরং স্বর্গে যাওয়া থেকে বাঁচিয়েছিল। সেদিন ত্যাগী সঞ্জীবকে গুলি করার আগে ডলি সাবিত্রীকে তার কাছে আনলে দুইজনে তাকে আদর করছিল। ত্যাগীর মনে পড়ে যায় মাস্টারজি বলেছিল যখন কোনো মানুষ কুকুরকে ভালোবাসে অথবা কুকুর মানুষকে ভালোবাসে সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ। সেদিন প্রথমবার ত্যাগীর নিজের মাস্টারজির কথার উপর সন্দেহ হয়েছিল। সে মাস্টারজির সাথে এই ব্যাপারে কথা বলতে চাইছিল। যখন কথা বলতে না পারে তখন ত্যাগী তাকে আর শুট করেনি। ত্যাগী যত বড় অপরাধী হোক না কেন একটু মনুষ্যত্ব তার মাঝেও ছিল। হাতিরাম সারার দিকে তাকিয়ে বলে মজার কাহিনী তাই না, আরো একটা বলছি। তারপর সঞ্জীবকে বলে এই কেসের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, কাহিনী শেষ। সঞ্জীব হতভম্ব হয়ে বলে মানে। হাতিরাম উত্তর দেয় মানে হলো আপনি কখনোই আসল টার্গেট ছিলেন না, আসল টার্গেট তো ত্যাগী ছিল। আপনার জায়গায় অন্য কেউ হলেও কারোর কিছু যায় আসতো না। সঞ্জীব প্রতিবাদ করে বলে সিবিআই ফুল ইনভেস্টিগেশন করেছিল, আইএসআই ইনভলভ ছিল। হাতিরাম মুচকি হেসে বলে আপনার তো খুশি হওয়া উচিত আপনি টার্গেট ছিলেন না, কিন্তু আপনি তো রেগে যাচ্ছেন কারণ এই কেস আপনার ক্যারিয়ার বাঁচিয়েছে। কি যেন বলছিলেন, সত্যের মাসিহা তাই না। সঞ্জীব হাতিরামের তাচ্ছিল্য সহ্য করতে না পেরে তার সাসপেনশন, সিবিআই ইনকোয়ারি এইগুলো নিয়ে কথা বলতে শুরু করে। হাতিরাম হাসতে হাসতেই উঠে দাঁড়ায়। যেতে গিয়েও ফিরে তাকিয়ে বলে সে ভাবতো সঞ্জীব কত বড় মানুষ আর সে কত ছোট। ইনভেস্টিগেশন করতে গিয়ে তার ভুল ধারণা অন্তত ভেঙে গিয়েছে। হাতিরাম বেরিয়ে যায়। সঞ্জীব সারাকে বলে কথাগুলো যেন ক্যাবিন থেকে বের না হয়, তারা তো আর জানে না কথাগুলো সত্যি কিনা। অথচ আইএসআই স্টোরি শেয়ার করার আগে সারাও তাকে একই কথা বলেছিল, কিন্তু সঞ্জীব তার কথা শোনেনি। সারা হাসতে হাসতে কেবিন থেকে বেরিয়ে আসে। সঞ্জীবের অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, যেটা তার মেনে নিতে কষ্ট হচ্ছিল। হাতিরাম বাড়ি পৌঁছাতেই রেনু হাতিরামের এই অবস্থা দেখে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে আজকে ত্যাগী সহ বাকিদের কোর্টে পেশ করা হবে। হাতিরাম বাড়ি থেকে সরাসরি থানায় চলে আসে। ভির্ক সবই জানতো, তারপরও না জানার ভান করেছিল। সে বলে গত রাতে হেডকোয়ার্টার থেকে কল এসেছিল, হাতিরাম কি ডিউটি জয়েন করতে বলা হয়েছে। নিজের সার্ভিস গান সহ জিনিসপত্র বুঝে নেওয়ার পর ডিসিপি ভগৎ তাকে ডেকে পাঠায়। সে নিউজে দেখতে পায় গোয়ালা গুজ্জারকে বাজপাই নিজের পার্টির টিকিট দিয়েছে, অর্থাৎ তারা আবারও এক হয়ে গিয়েছে। ডিসিপি বলে পুরাতন দুই বন্ধুকে এক করার জন্য হাতিরামকে পুরস্কার স্বরূপ এই চাকরিটি ফিরিয়ে দেওয়া হয়েছে। হাতিরাম জিজ্ঞেস করে এই কারণে নাকি নিজের মুখ বন্ধ রাখার জন্য। ডিসিপি মুচকি হাসে। হাতিরাম আরো জিজ্ঞেস করে ডিসিপি তাকে এই কেসটা দিয়েছিল কারণ সে ভেবেছিল হাতিরাম কখনোই সত্যিটা জানতে পারবে
না, তাই না? ডিসিপি এবারও মুচকি হেসে সম্মতি জানায়। এদিকে সঞ্জীব অফিসে যাওয়ার আগে ডলিকে ধন্যবাদ দেয়, কারণ তার জন্যই সঞ্জীব আজ বেঁচে আছে, কিন্তু সেটা ডলিকে জানায় না। সঞ্জীব তখনও নিজের সত্যিটা মেনে নেওয়ার চেষ্টা করছিল যে সে আসলে কিছুই না। অন্যদিকে হাতিরাম আনসারিকে তার ইন্টারভিউ এর জন্য পিক আপ করে নেয়। গাড়িতে যেতে যেতে সে অল্প কথায় আনসারিকে সবটা খুলে বলে, সাথে এটাও বলে এইসব নিয়ে চিন্তা না করে ইন্টারভিউ এর দিকে মনোযোগ দিতে। সে বড় অফিসার হতে পারেনি তো কি হয়েছে, বন্ধু অন্তত বড় অফিসার হোক। আনসারি খুশি হয়ে যায়, কারণ হাতিরাম তাকে বন্ধু বলে সম্বোধন করেছে। আনসারিকে ড্রপ করে দিয়ে যাওয়ার সময় ঝুম বৃষ্টি নামে। কোর্টের বারান্দায় সেই চায়ের দোকানের নতুন ছেলেটা অর্থাৎ গুড্ডু পানি মোছার বাহানায় চিনির কাছে এসে বসে। চিনি তাকে বলে সেসব জমা করা টাকাগুলো কোথায় রেখেছে। গুড্ডু তাকে গালি দিয়ে বলে এত টাকা দিয়ে কি করতে চাইছিল। চিনি জানায় টাকা জমিয়ে সে অপারেশন করাতে চাইছিল, যাতে গুড্ডুকে বিয়ে করে সংসারী হতে পারে। পুলিশ তাড়া দিলে গুড্ডু চিনিকে রেখে সামনে এগিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তাদের কেসের শুনানির জন্য নিয়ে যেতে থাকে। তখন হাতিরাম আস্তে করে ত্যাগীর হাতে ডোনালিয়ার সেই রুদ্রাক্ষটি দিয়ে বলে গোয়ালা তাকে দিতে বলেছে। ত্যাগী একবার রুদ্রাক্ষের দিকে আর একবার হাতিরামের দিকে তাকায়। সে বুঝে যায় তার গুরু, তার মাস্টারজি আর বেঁচে নেই। ত্যাগী দাঁড়িয়ে পড়ে, হাত থেকে রুদ্রাক্ষটি ফেলে দিয়ে পুলিশের পিস্তল বের করে নেয়। ত্যাগী অতি শোকে পাগল হয়ে গিয়েছিল। ব্যাকগ্রাউন্ডে সেই জ্যোতিষীর কথাগুলো ভেসে আসে। ত্যাগী ব্রহ্মার বরদান প্রাপ্ত, তাকে কেউই মারতে পারবে না, কিন্তু একজন আছে যার হাতে তার মৃত্যু হবে, আর সেই একজন ত্যাগী নিজেই। ত্যাগী নিজেই নিজেকে শুট করে আত্মহত্যা করে। সঞ্জীব আজ নিউজ প্রেজেন্ট করার সময় অন্যমনস্ক হয়েছিল। সে আজ সবাইকে জানায় ত্যাগী কোর্টে আত্মহত্যা করেছে। সে আজও ফেক নিউজ প্রেজেন্ট করে, কিন্তু তার কণ্ঠে সেই কনফিডেন্স ছিল না। দৃশ্যপট পরিবর্তন হয়। হাতিরাম তার পরিবারের সাথে সময় কাটাচ্ছিল। অবশেষে সিদ্ধার্থের সাথে তার সম্পর্কের উন্নতি হয়েছে। সিদ্ধার্থ ও রেনু একটু দূরে যেতেই হাতিরাম খেয়াল করে একটি কুকুর তার হাতের আইসক্রিমের দিকে তাকিয়ে আছে। হাতিরাম আইসক্রিমটি কুকুরটিকে দিয়ে দেয়। হয়তো সেও মাস্টারের কথা বিশ্বাস করেছে। কুকুর যাকে ভালোবাসে অথবা যে কুকুরকে ভালোবাসে সে একজন ভালো মানুষ। এখানেই পাতাল লোক সিজন 1 সমাপ্ত হয়। আচ্ছা, আপনিও কি মাস্টারজির কথাটা বিশ্বাস করেন? কমেন্টে নিজের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। পরবর্তী আপডেট পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।